অতি দ্রুত একটা স্থিতিশীল সরকার দরকার, একটা নির্বাচিত সরকার দরকার। মানুষ দীর্ঘকাল ভোট দিতে পারে নাই, মানুষের অধিকার ছিল না, তারা তাদের সরকার নির্বাচিত করতে পারে নাই, যে কারণে অন্যায় হয়েছে, অনিয়ম হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টা কিন্তু পরিষ্কার করে বলেছেন যে রিজিম পরিবর্তন হোক আর যাই হোক, মানুষের অর্থনৈতিক মুক্তি যদি না হয়, সমাজে যদি শৃঙ্খলা শান্তি না আসে, অন্যায় অবিচার যদি দূর না হয়, তাহলে কিন্তু কোনো পরিবর্তনই কোনো লাভ হবে না। সেই জন্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত ছিল দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা। কিন্তু দুর্ভাগ্যজনক এখনও আমরা কাঙ্ক্ষিত সেই সাফল্য দেখছি না, এবং বিশেষ করে দ্রব্যমূল্য কিন্তু কিন্তু কমছে না, বরং ক্ষেত্র বিশেষে বৃদ্ধি পেয়েছে। এটা খুবই উদ্বেগের ব্যাপার এবং দুর্ভাগ্যের ব্যাপার। আমরা আশা করি যে সরকার এই বিষয়ে আরও বেশি সচেতন হবে, যত্নবান হবে এবং কার্যকর যে ভূমিকা, সেই ভূমিকা দ্রুত গ্রহণ করবে। আচ্ছা, দ্বিতীয় ইস্যু নিয়ে যাবো, সেটা হলো যে নির্বাচনের কথা বলা হচ্ছে, যে তারা বলছে যে এবছরের শেষের দিকে বা সামনের বছরের অর্ধাংশের ভিতরে তারা নির্বাচন করতে চায়। আসলে এই নির্বাচনটা কত দ্রুত হওয়া দরকার বলে আপনার কাছে মনে হয়? না, নির্বাচনটা দ্রুত হওয়ার দরকার শুধু কে ক্ষমতায় আসবে সেই জন্যে না, কিন্তু এখানে নানান ধরনের বলা হয় যে, এবং বাস্তবতা হলে এটা আমরা দেখছিও, যে এই সরকারটা একটা দুর্বলতম সরকার, ইতিহাসের সবচাইতে দুর্বলতম সরকার। তো যেহেতু তাদের পিছনে রাজনৈতিক শক্তি প্রত্যক্ষভাবে নাই, তাদের নানান ধরনের লিমিটেশনস আছে, তাদের টিমওয়ার্কের ঘাটতি আছে। রাজনৈতিক দলের ক্ষেত্রে যেটা টিমওয়ার্ক থাকে, চমৎকার থাকে, কমান্ড থাকে, তো এইখানে নাই। তারপরে সরকারের মধ্যে নানান ধরনের বয়সের ভারসাম্যহীনতা আছে, এই ধরনের ব্যাপার আছে। তো সেই জন্যে আর প্রতিপক্ষ একটা শক্তি আমাদের কিন্তু আছে, যারা এখন ঘরে বসে নেই। আমাদের একটা আধিপত্যবাদী শক্তি পাশে রয়েছে, তারা উস্কানি দিচ্ছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত। তো এই প্রেক্ষাপটে আমরা মনে করছি যে অতি দ্রুত একটা স্থিতিশীল সরকার দরকার, একটা নির্বাচিত সরকার দরকার। আর শেষ কথা হলো যে অনির্বাচিত সরকার আমরা কি কারণে প্রলম্বিত করব, কোনো কারণ আছে সেটা তো মনে করি না। আর এদের তো কারো জবাবদিহিতা নাই। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু জবাবদিহিতার বিষয়টাও নিশ্চিত হবে না। সেই জন্যে নির্বাচনটা খুব দ্রুত প্রয়োজন। আপনারা জানেন যে 91 সালে কিন্তু এরশাদের 9 বছরের শাসনামলের পরে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে 3 মাসের মধ্যে একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচন কিন্তু এ যাবৎকালের সবচাইতে ভালো নির্বাচন বলে বিবেচনা করা হয়। অনেকেই বলেন, পক্ষ বিপক্ষ যাই বলেন, এবং এটা সত্য। তাহলে এরা 6 মাস 5 মাস চলে গেলে এখনও নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ আমরা কেন পাচ্ছি না? এটা একটা ব্যাপার। এটা শুধু আমার কথা না, দেশের মানুষ দীর্ঘকাল এই লড়াই সংগ্রাম যাই হয়েছে, রক্তদান, আত্মাহুতি যাই হয়েছে, দেশান্তর, নিপীড়ন, জুলুম, মানুষের কিন্তু ভোটাধিকার এবং গণতন্ত্র। এবং আপনি যদি বলেন শুধু ভোট হইলে বা ভোটাধিকার হলে সব কিছু হবে, এটা না হলেও অনেক কিছুই হবে। এই কারণে যে ভোটাধিকারের সাথে এবং সুষ্ঠু গণতন্ত্রের সাথে অনেক কিছু জড়িত, মানবাধিকার জড়িত, আইনের শাসন জড়িত, জবাবদিহিতা জড়িত, অনেক কিছু জড়িত। সেই জন্যে আমরা ভোটাধিকারটাকে সবচাইতে গুরুত্ব দিচ্ছি, বাস্তব কারণেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই বলছে যে আমরা নির্বাচনের জন্য রক্ত দেইনি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা একটা অবাস্তব কথা। নির্বাচনের জন্য এটা তো গণতন্ত্র বিরোধী কথা। এটা হাসিনা ওই ধরনের কথা বলতো। কী কারণে তারা বলছে আমরা জানি না। হ্যাঁ, শুধু নির্বাচন সেটা বলছি না, কিন্তু নির্বাচন অন্যতম এবং প্রধান ব্যাপার। মানুষ দীর্ঘকাল ভোট দিতে পারে নাই, মানুষের অধিকার ছিল না, তারা তাদের সরকার নির্বাচিত করতে পারে নাই, যে কারণে অন্যায় হয়েছে, অনিয়ম হয়েছে। তাহলে ভোটকে কেন আমি উপেক্ষা করব? আমরা তো সংস্কারকে উপেক্ষা করছি না। সংস্কার এবং নির্বাচনের সাথে কোনো বৈপরীত্য নাই, কোনো বাধা নাই, কোনো কনফ্লিক্ট নাই। তাহলে সংস্কারও চলবে, নির্বাচনও চলবে। এবং সবচাইতে বড় কথা আমরা যেটা বলেছি, যে একটা নির্বাচনের পথ যদি উন্মুক্ত হয়, রাতের নির্বাচন না, আমি দামি তুমি এই নির্বাচন না, প্রকৃত নির্বাচন, যেই নির্বাচনে মানুষ নির্ভয়ে নিঃশঙ্ক চিত্তে ভোট দিতে পারবে, তাদের সরকার তারা নির্বাচিত করতে পারবে, এটা হলে হবে কি, এবং পরবর্তী নির্বাচনটাও যাতে আমরা একইভাবে করতে পারি, সেই পথটা উন্মুক্ত করা, কেয়ারটেকারের সরকারের প্রভিশনটাকে পার্মানেন্ট করা। এই যে বিষয়, এইগুলো হইলে অনেক সমস্যা আপনি দেখবেন যে সংস্কারের যে বিষয়গুলো, রাজনৈতিক দল বা সরকার এই সংস্কারগুলো নিজেরাই করতে বাধ্য হবে। এই জায়গাটা না বলে আপনি শুধু বায়ুবীয়ভাবে সংস্কারের কথা বলছেন আর বলছেন যে নির্বাচনের জন্য হয় নাই। এই কথা শুনতে ভালো শোনা যায় না। এই কথার মধ্যে একটা ফ্যাসিবাদের ইঙ্গিত আছে বা পদধ্বনি আছে। এটা আতঙ্কের ব্যাপার। এখন বর্তমান বেশ একটা আলোচনা চলছে যে তাদের সমন্বয় থেকে শুরু করে যারা আন্দোলন করছে, সেই বৈষম্য বিরোধী তারা একটা রাজনৈতিক দল গঠন করার একটা কথা শোনা যাচ্ছে, যেখানে কিনা কিংস পার্টি হিসাবে বলা হচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে শোনেন? এই বিষয়টা হলো পরিষ্কার, রাজনীতি করবার বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা আছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে, আমরা যেটা মনে করছি। হ্যাঁ, বৃহৎ কোনো রাজনৈতিক দল বা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আছে সেটা আমরা মনে করছি না, থাকা দরকার। সেই জন্য ছাত্ররা, তরুণরা যদি রাজনীতিতে আসে আমরা স্বাগত জানাই। শুধু তারা কেন, যে কেউই। রাজনীতি এখন তো উন্মুক্ত পরিবেশ, কেউ কাউকে বাধাবিঘ্ন সৃষ্টি করছে না। কিন্তু প্রশ্ন হলো যে বৈষম্যবিধি ছাত্র যারা রাজনীতি করবে বা রাজনৈতিক দল করবে, তারা তো সরকারেও আছে। তো সরকারে থেকে
যদি এটা করা হয় তাহলে তো কেউ কেউ বলবেই যে এটা কিংস পার্টির একটা বাস্তবতা। বিগত দিনে জাতীয় পার্টির যে ভূমিকা ছিল, তারা সরকারেও ছিল, বিরোধী দলেও ছিল, জোটেও ছিল, তাহলে তারা বিরোধী দল কীভাবে হলো? হ্যাঁ, সেই জন্য আমরা বলছি যে যদি তারা রাজনৈতিক দল করে, এবং এই প্রক্রিয়া আমরা দেখছি, তারা মানে মানুষ মনে করছে যে তারা, এবং তারাও স্বীকার করছে, তো তাই যদি করে তাহলে সরকার থেকে তাদের দ্রুত বের হয়ে আসা উচিত। এটা তো বাস্তব, সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকার প্রয়োজন আছে। হ্যাঁ, সরকারেও থাকবেন, সরকারের সুবিধা নিয়ে যদি আপনি রাজনৈতিক দল করেন, এটাকে মানুষ কিংস পার্টি অবধারিতভাবে বলবে, এবং সেই ক্ষেত্রে এই আন্দোলনের যে মহৎ অর্জন এবং ছাত্ররা যে ভূমিকা রাখলো, একটা ঐতিহাসিক ভূমিকা, সেই ভূমিকা কিন্তু ম্লান হয়ে যাবে এবং প্রশ্নবিদ্ধ হবে তাদের অবস্থানটা। আচ্ছা, শেষের দিকে আসি, সেটা হলো যে বর্তমান বিএনপি এবং জামাতের সম্পর্কটা আমরা দেখতে পেয়েছি যে এর আগে বেশ স্মুথলি ছিল, তো সাম্প্রতিক সাংঘর্ষিক কিছু কর্মকাণ্ড দেখা যাচ্ছে, বিষয়টি আপনি কিভাবে দেখেন? আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। শোনেন, জামাত একটা ভিন্ন রাজনৈতিক দল, তাদের এথিক্স, তাদের অবস্থান, তাদের আদর্শ টোটালি ডিফারেন্ট ফ্রম বিএনপি। বিএনপি আলাদা রাজনৈতিক, তাদের আলাদা আদর্শ আছে, নীতি আছে, কর্মসূচি আছে। কখনোই এই দুইটা রাজনৈতিক দল এক না। আমরা বিগত দিনে আন্দোলন করেছি, আওয়ামী লীগ আন্দোলন করেছে 96 সালে কেয়ারটেকার সরকারের জন্য জামাতের সাথে, তার মানে তারা এক দল, সেটা আমরা বলবো কেন? আমাদের সাথে তারা আন্দোলন করেছে, আমরা একটা ফ্যাসিবাদী রিজিম উৎখাতের জন্য বিএনপি, জামাত সমান অনেক রাজনৈতিক দল, বাম ডান অনেকেই, শ্রেণী পেশার মানুষ, আমরা একসাথে এক কাতারে মিলিত হয়েছিলাম। কিন্তু যেহেতু আমাদের গোলটা হয়েছে, এখন তো আমাদের পথ ভিন্ন, তাদের আদর্শ ভিন্ন, কর্মসূচি ভিন্ন। তবে জামাতের সাম্প্রতিক যে ভূমিকা এবং তাদের যে বিএনপি বিরোধী প্রচারণা, এটা দুর্ভাগ্যজনক। আমরা ভিন্ন রাজনৈতিক দল হলেও আমরা যে অর্জন করেছি, অর্জন যাতে ব্যাহত না হয় এবং ওই ফ্যাসিবাদী শক্তি আবার যাতে ফিরে না আসে, সেজন্য আমাদের সকলের সজাগ থাকার দরকার, এবং তাদেরও এটা সজাগ থাকবার প্রয়োজন আছে, এটা আমরা মনে করি। যেটা বলছিলেন যে সজাগ থাকা দরকার, এই সময়ে যদি বিএনপি এবং জামাতের ভিতরে যদি এরকম দ্বন্দ্ব হয়, অন্যদিকে দেখতে পাচ্ছি যে নূরের গণ অধিকার পরিষদ এবং সমন্বয়কদের সাথে একটা বেশ দূরত্ব দেখা যাচ্ছে, এই অবস্থা চলতে থাকলে আওয়ামী লীগ কোনো সুবিধা নেবে কিনা, আপনি কি মনে হয়? সেটাই তো আমি বললাম যে আমরা যারা আন্দোলনের শক্তি, সমস্ত সবাই তো আন্দোলনের সাথে ছিল, আওয়ামী লীগ আর কতিপয় বিচ্ছিন্ন কয়েকটা ক্ষুদ্র তাদের জোটের ছাড়া। এখন আমাদের মধ্যে যদি এরকম বৈপরীত্য বা পরিবেশটা আরও ডেটোরেট করে, বা সমালোচনা বা অন্তর্ঘাতমূলক কাজ বা কর্ম আরও বৃদ্ধি পায়, নিঃসন্দেহে আওয়ামী লীগ তাতে বেনিফিট হবে। পতিত আওয়ামী লীগ শক্তি, আওয়ামী লীগের একটা বিশাল অর্থনীতি নেটওয়ার্ক আছে, সারা দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল, তাদের সাথে একটা প্রতিবেশী দেশ তাদেরকে উস্কানি দিচ্ছে বলে আমরা দেখছি এবং প্রমাণও পাচ্ছি। এখানে সাম্প্রদায়িক একটা পরিস্থিতি তৈরি করবার জন্য, ঘোলাপানিতে মাছ শিকার করবার জন্য একটা প্রচেষ্টা আছে। এই প্রেক্ষাপটে আমরা মনে করি যে ঠিক আছে, আমাদের রাজনীতি ভিন্ন, আদর্শ ভিন্ন, দল ভিন্ন, কিন্তু দেশের প্রশ্নে তো আমরা এক থাকবো। হ্যাঁ, জাতীয় স্বার্থে তো আমরা এক থাকবো, ফ্যাসিবাদ মোকাবেলায় তো আমরা এক থাকবো। সেই জায়গাটা যাতে ব্যত্যয় না হয়, সেই বিষয়ে সকলের যত্নবান হওয়া প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি।